নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, হুগলির পান্ডুয়াতে ভোটের আগে বোমা ফেটে কিশোরের মৃত্যু, বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, আশঙ্কাজনক আরও 2 কিশোর, হাত উড়ল একজনের, ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। দেখব। 20 মে হুগলিতে নির্বাচন, তার আগেই ঝরল রক্ত, বোমা ফেটে মৃত্যু হলো এক কিশোরের, আহত আরও 2। পান্ডুয়ায় অভিষেকের সভা, তাই সভার আগে এই বিস্ফোরণ ঘিরে শুরু রাজনৈতিক চাপানুতর। একই সঙ্গে বিস্ফোরণের নেপথ্যে উঠে আসছে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের তত্ত্বও। ঘটনাস্থল পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লী কলোনি। ক্রিকেট খেলছিল 3 কিশোর, এরই মধ্যে বিস্ফোরণ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে 3 জন। বিস্ফোরণের তীব্রতায় হাত উড়ে যায় একজনের। যখন 3 কিশোরকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাজ বিশ্বাস নামে এক কিশোরকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি 2 কিশোর রূপম বল্লভ এবং সৌরভ চৌধুরীকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। ও ডেকেছে, ও চলে এসছে পিছনে পিছনে, আমি আসবো, আমি এবার ভাত বসিয়েছি, তা বলছি একটু বাদে যাচ্ছি। মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো, চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতির হাতটা নেই। বিস্ফোরণের নেপথ্যে উঠে আসছে আরও একটি তত্ত্ব। সম্পর্কে টানাপোড়েনের জেরেই চক্রান্ত করে বিস্ফোরণ ঘটানো হয়েছে, অভিযোগ আহত রূপম বল্লভের বাবার। এই বোমটাকে পুরো প্ল্যান করে করেছে বীরেন সাধুর ছেলে। হ্যাঁ, আমার বউকে বিয়ে করেছে, ডিভোর্স আছে, ডিভোর্স দিয়েছি। আমার ছেলেকে নিয়ে হাতাহাতি কেন করবে? কমপ্লেন যেটা আছে তাতে ব্যক্তিগত কারণ দেখানো আছে। আমরা আরও ইনভেস্টিগেশন হোক, আমরা আরও রিভিল করব। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বিস্ফোরণের 4 ঘন্টা পরেও বম্ব স্কোয়াড না পৌঁছানোয় জিটি রোড অবরোধ করা হয়। বিক্ষোভ দেখায় বিজেপি। যুবরাজের জন্য ফায়ার ব্রিগেড আসছে, আর একটা বাচ্চার মারা গেল, 3-3টে বাচ্চা, একটা বাচ্চা মারা গেল, একজন প্রায় হাত পা চলে গেছে, তার জন্য একটা বোম স্কোয়াড আসে না। ভোটের আবহে ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে তৃণমূল, অভিযোগ বিরোধীদের। তবে তৃণমূল এগুলো করে সফল হবে না, কারণ মানুষের ক্রোধ ক্ষোভ তৃণমূল সরকারের বিরুদ্ধে যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাদের তৃণমূলের নেত্রী নিজেও প্রমাদ গুনতে আরম্ভ করে দিয়েছে। পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে, প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এই কথাটা, মিথ্যা কথাগুলো বলতে বারণ করো, এবং প্রশাসন ব্যবস্থা নেবে। এবং যতদূর আমার কানে অবধি একটু আগেও খবর এসেছে, সেটা হচ্ছে অ্যারেস্টও হয়েছে, সঠিক তদন্ত হচ্ছে। আর পুলিশের বেলা, তদন্তের বেলা বলছে পুলিশ তদন্ত করছে না, পুলিশের নিরপেক্ষতা নেই। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা এইটাই যে উনি সবেতে রাজনীতি খুঁজছেন। অন্তত যে ঘটনা ঘটেছে, পুলিশ তার পরিপ্রেক্ষিতে যেটা তদন্ত হয়েছে, সেই তদন্তের পরিপ্রেক্ষিতে তাকে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, পুলিশ তদন্ত করবে কী থেকে হলো, কী হলো না হলো। কিন্তু তা বলে এই নয় যে উনি রাজনীতি করতে চলে এলেন। পান্ডুয়া থেকে সুমন চক্রবর্তী, কলকাতা টিভি। কাল 3য় দফার নির্বাচন রয়েছে এবং রাজ্যের 4টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। তার আগে হুগলিতে পান্ডুয়াতে সেই বিস্ফোরণ, এবং বিস্ফোরণে একজনের মৃত্যু হচ্ছে, 2 জন আহত, জখম, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আর এ নিয়ে রাজনৈতিক তরজা রয়েছে। আজ আমরা এ নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা অমিতাভ ঘোষ। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অমিতাভবাবু, যেটা দাবি করা হচ্ছে যে সবকিছুর মধ্যে রাজনীতি খোঁজা হচ্ছে, বিজেপি এটার পেছনে রাজনীতি খুঁজছে এবং পুলিশ এই ঘটনার সঠিক তদন্ত করবে। আপনারা কি মনে করছেন? আমাকে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে, আমরা এই বিষয়টাতে একেবারেই রাজনীতি খুঁজতে যাইনি। আমরা ওখানে যাতে এই ঘটনাটি ধামাচাপা না পড়ে যায়, আমরা কয়েকটি স্পেসিফিক বিষয় নিয়ে আমাদের আজকে দাবি ছিল। প্রথম কথা হচ্ছে, প্রথম থেকেই পুলিশ যেন ধামাচাপা দেওয়ার একটা প্রবল প্রচেষ্টা সেখানে চালিয়েছিলেন, এটি একটি ব্যাপার। আমরা যেটা খুব পরিষ্কারভাবে বলেছিলাম, কতগুলি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কতগুলি বোমা ওখান থেকে উদ্ধার করা হলো। দ্বিতীয় হচ্ছে, 9টার সময় এই অ্যাপ্রক্সিমেটলি 9টা নাগাদ ঘটনাটি ঘটে। কেন বম্ব স্কোয়াড, তখনও আমরা দুটো পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, তখনও বম্ব স্কোয়াড এসে উপস্থিত হয়নি। তো আমাদের এটা প্রশ্ন ছিল যে বম্ব স্কোয়াড কেন এখানে আসছে না। আর তৃতীয় কথা হচ্ছে, এত বোমা এখানে কি করে উদ্ধার হলো,
এই তিনটি ভেরি স্পেসিফিক প্রশ্ন আমাদের ছিল এবং আমাদের মাননীয় সাংসদ, যিনি একজন মানবিক সাংসদ, তিনি তার বিদায়ী সাংসদ যিনি আমাদের লকেটদি, তিনি মানবিক সাংসদ হিসেবে তিনি সেখানে গেছেন, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন। পরিবারের সেটা কি ভোট বলেই? এর আগে তো বারবার অভিযোগ উঠছিল, বিজেপির মধ্যে থেকে অভিযোগ ছিল লকেট চট্টোপাধ্যায়কে এলাকায় দেখাই যায় না। দেখুন, এই কথাটা একেবারে সত্যি নয়, ঠিক আছে। আর লকেটদি তিনি একজন সাংসদ, তার কাজ কিন্তু বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো নয়। তিনি একজন সাংসদ, বেস্ট মহিলা পার্লামেন্টারিয়ান, তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি তার 80% অ্যান্ড অ্যাভাব তার অ্যাটেন্ডেন্স আছে পার্লামেন্টে, এবং তার কোয়েশ্চেন নাম্বারও আছে 350-র ওপরে তার কোয়েশ্চেন তিনি পার্লামেন্টে করেছেন, এবং হুগলির একাধিক ইস্যু নিয়ে তিনি পার্লামেন্টে সরব হয়েছেন, গঙ্গা ভাঙন থেকে আরম্ভ করে রেলের উন্নয়নের সমস্ত বিষয় নিয়ে। বেশ, অমিতাভ বাবু আমাদের সঙ্গে তৃণমূল নেতা সঞ্জিত দাঁড়ি রয়েছেন, সঠিক নয়। সঞ্জিত দাঁড়িকে স্বাগত জানাবো। সঞ্জিত দা, স্বাগত জানাবো আপনাকে। আমরা এই নিয়ে আলোচনা করছি, আজকে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, একজনের মৃত্যু হয়েছে হুগলির পান্ডুয়ার। সেই ঘটনাতে বিজেপি নেতা অমিতাভ ঘোষ তিনি বলছেন যে লকেট চট্টোপাধ্যায় মানবিক নেত্রী, তিনি সাংসদ, তিনি সেখানে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। তিনি দাবি তুলেছিলেন যে কেন বম্ব স্কোয়াড যেতে দেরি হয় এই ধরনের ঘটনা যখন ঘটে। কি বলবেন, বম্ব স্কোয়াড যেতে কেন দেরি করলো, এটা তাদের মূল প্রশ্ন, এবং এই ঘটনা আদৌ কি সঠিক তদন্ত হচ্ছে? ব্যাপারটা হচ্ছে লকেট দিদিকে তো 5 বছর খুঁজে পাওয়া যায়নি, লকেট দিদিকে 5 বছর এলাকায় খুঁজে পাওয়া যায়নি। তো এখন বম তো সারা বাংলা তথা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে বিজেপি ফেলছে। তো বিজেপি বম ফেলছে, বিজেপি রকেট তো জানে আগে থাকতে বম ওখানে আছে। এটা লকেটের নাটক। নাটকে যত 543টা এমপি আছে, নাটকে লকেট হচ্ছে 1 নম্বরে। তো লকেট তো জানতো বম কোথায় আছে, কারণ এটা বিজেপির চক্রান্ত, সারা বাংলাকে অশান্ত করার জন্য বিজেপি চক্রান্ত। সেই জন্যই লকেট তো ভুলভাল বকছে কদিন ধরে। ও তো হেরে গেছে, ও হারার বয়ে যা মনে আসছে সারা পশ্চিমবঙ্গে। শুনুন, ওনাকে বলে দিই, তৃণমূল কংগ্রেসের যিনি আছেন তাকে বলে দিই, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বোম পাওয়া যাচ্ছে, সর্বত্র দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পুলিশ রয়েছে, তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় রয়েছে, সেখানে বিজেপির চক্রান্ত। এরকম হাস্যকর দাবি তারা কেন করছেন আমি জানি না। তবে হ্যাঁ, উনি একটা সত্যি কথা একটি কথা মেনে নিয়েছেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বোমা পাওয়া যাচ্ছে, এটা সত্যি কথা উনি মেনেছেন। সেটাই বলছেন যে এই বোমা আপনারা রাখছেন, তৃণমূলের অভিযোগ যে এই বোমা আপনারা না, এটা তো সারা পশ্চিমবাংলায় বোমা তো আপনার বিজেপি চক্রান্ত করছে। এটা বিজেপি বাংলা, আমার সোনার বাংলাকে চক্রান্ত করে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। বিজেপি পারবে না, চক্রান্ত করে বিজেপি পারবে না। বিজেপি চলে গেছে। আমি যদি ধরেও নি সঞ্জিত বাবু, বিজেপির অবস্থা অত্যন্ত খারাপ, বিজেপি রাখছে, জানেন না আপনার দলের অবস্থা। সঞ্জিত বাবু, তাহলে পুলিশ কি করছে? লকেট 1,80,000 কোটি মন্ত্রীকে গেছে। সঞ্জিত বাবু, আমার প্রশ্ন যে বিজেপি যদি রাখেও বোমা, বিজেপি যদি বোমা রাখেও, তাহলে পুলিশ কি করছে সঞ্জিত বাবু? সেটা তো 4 জুন, শুনুন, জুন মাসের 4 তারিখে বোঝা যাবে কে হারছে কে জিতছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে উনি যেটা বলছেন যে পশ্চিমবঙ্গ জুড়ে বোমা বিজেপি রাখছে, তো পুলিশ মন্ত্রীকে নির্দেশ দিচ্ছেন বোমা খুঁজে বার করতে হবে, পুলিশ মন্ত্রী সবকিছু বলছেন, তারপরে বোমা বেরোচ্ছে। তো এক পুলিশ কি ঘুমায়? সঞ্জিত বাবু, বিজেপির প্রশ্ন, পুলিশ কি ঘুমাচ্ছে? মানুষ তো আজকে পুলিশ ঘুমায় না, পুলিশের কাজ করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন বর্তমানে নির্বাচন কমিশনের আন্ডারে চলে গেছে। এবার সিআইএসএফ কে সঙ্গে নিয়ে বিজেপি নেতারা, বিজেপি নেতা নেত্রীরা, তারা কথাবার্তা বলে। এই পশ্চিমবঙ্গে মনে হচ্ছে যেন আজকে প্রথম পান্ডুয়াতে বোমা পাওয়া গেল, এর আগে পশ্চিমবঙ্গে বোমা পাওয়া যায়নি। এমন হাস্যকর কথা বলছেন যে ইলেকশন কমিশনের হাতে আছে, সেই জন্য পুলিশ ওনাদের নির্দেশে কাজ করছে। বেশ, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে অমিতাভ বাবু এবং সঞ্জিত বাবু, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, অমিতাভ ঘোষ বিজেপির পক্ষ থেকে এবং রয়েছেন তৃণমূল নেতা সঞ্জিত দাঁড়ি। সঞ্জিত বাবু, আপনার কাছে আসবো। যে কথা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে নির্বাচনের আগে ভোটের এই বিভিন্ন জায়গাতেই বোমা মজুত রাখা হচ্ছে, কোথাও অস্ত্র উদ্ধার হচ্ছে, ভোটে ভয় দেখানোর জন্যই এই সমস্ত করছেন আপনারা। শুধুমাত্র বিজেপি নয়, অধীর রঞ্জন চৌধুরী তিনিও এই কথা বলছেন।
ব্যাপারটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর কথা তো আর মানে আর বিজেপির কথা আলাদা নয়। অধীর রঞ্জন চৌধুরী নিজে মুর্শিদাবাদে ডাইরেক্ট প্রকাশ্যে বলছে এই নির্বাচনে আপনারা বিজেপিকে ভোট দিন। তো সুতরাং অধীর রঞ্জন চৌধুরী আর বিজেপি এখন এক হয়ে গেছে। ওদের যা কথা হবে, অধীরের যা কথা হবে, বিজেপির কথাও তাই হবে। কারণ আমাদের বাংলা শান্ত বাংলা। সেই ভিডিও তো কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেই ভিডিও ম্যানুফ্যাকচার মানে ডিস্টর্ট করা হয়েছে, সেই ভিডিও কোথাও গিয়ে এডিট করে এই ভিডিও প্রেজেন্ট করা হয়েছে, সেটা তিনি বলেননি। কিন্তু আপনারা তো ইন্ডিয়া জোটে রয়েছেন, উনি তো প্রকাশ্যে সাংবাদিকরে ঠেলে দিচ্ছে। আপনারা ইন্ডিয়া জোটে রয়েছেন, প্রকাশ্যে সাংবাদিকরে ঠেলে দিচ্ছে, প্রকাশ্যে দেখাচ্ছে। এটা অডিট করা কোথায়? এটা প্রকাশ্যে। অদিত তো হেরে গেছে এবারে বহরমপুর লোকসভা কেন্দ্র। ইউসুফ পাঠান এবারে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রথম মানে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে, এটা তো এবারে নিশ্চিত। এটা আমরা এমনি তৃণমূল কংগ্রেস 35টা সিট মিনিমাম পাবে, অদিতের হার নিশ্চিত। অদিত এখন বিজেপিকে জেতাবার জন্য নিজে তো হেরে গেছে, বিজেপির সাথে গোটা উনি চাইছেন বিজেপি জিতুক, তৃণমূলকে আটকাতে হবে, তাই বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছে। তাহলে এই বোমা বারুদ এরা কারা রাখছে? অবশ্যই বিজেপি করছে। বিজেপির তো অস্তিত্ব বাংলায় 2019 সালে বাংলার মানুষকে বোকা বানিয়ে, বাংলার মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। 2014 সালে 15 লাখ টাকা অ্যাকাউন্টে দেবো, 2 কোটি চাকরি দেবো, মিথ্যা প্রতিশ্রুতি। তারপর পুলওয়ামা কাণ্ড ঘটিয়ে 2019 সালে বাংলার মানুষ ভেবেছিল যে এরা হচ্ছে প্রকৃত ভারতকে রক্ষা করতে পারবে, তাই বাংলার মানুষ ভোট দিয়েছিল। সিপিএমের ভোটটা বিক্রি করে দিয়ে, বিজেপিকে বিক্রি করে দিয়ে বিজেপি সব জায়গায় তাহলে এই বোমা রাখছে, যে কথা তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে। হ্যাঁ, আমার আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবার আগে বুঝতেই পারছেন না। এরা একটা জিনিস কিছুতেই বুঝতে পারছেন না যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যদি বিজেপি সব জায়গায় বোমা রেখে থাকে, তাহলে পুলিশ মন্ত্রী তিনি কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন? তিনি এতদিন কি করেছেন? বোমা এলো কোথা থেকে? এটা দেখার দায়িত্ব কার? এটা তো পুলিশের দায়িত্ব। 2 নম্বর কথা হচ্ছে ঘটনা নয়, সারা দুষ্কৃতি বাইরে থেকে দুষ্কৃতি দিয়ে করছে। মমতা বন্দ্যোপাধ্যায় শান্ত বাংলাকে, এটা তো ঠিক যে লকেট চট্টোপাধ্যায় বলছেন ফরেনসিক কেন আসছে না, বম্ব স্কোয়াড কেন আসছে না, সেই লকেট চট্টোপাধ্যায় কিন্তু দেখা যায়নি এলাকায়। আপনার দলের নেতাদেরও বলতে শোনা গিয়েছে মিনিমাম 1,80,000 থেকে 2 লাখ ভোটে হেরে গেছে। এই কথাটা একদমই সঠিক নয়। যথেষ্ট সক্রিয় ছিল তার নাটক করে কালকে স্বাস্থ্য কেন্দ্রে 5 বছর লকেট খুঁজে পাওয়া যায়। অ্যাকচুয়ালি তৃণমূলের সংসদীয় এলাকার মানুষের কি অভাব অভিযোগ সেটা শোনার দরকার নেই, শুধু ভোটের সময় এলেই হবে। হ্যাঁ, লকেট দিয়ে তো ভোটের সময় আসে। তিনি যথেষ্ট খুঁজে পাওয়া যায় না, তাই তো বিধানসভা নির্বাচনে লকেট দিয়ে চুচড়া বিধানসভা প্রচুর ভোটে হেরে গেছে। সমস্ত জায়গায় তাকে খুঁজে পাওয়া গেছে, তাকে একাধিক মানুষ বিভিন্ন পরিষেবামূলক কাজে তাকে পেয়েছেন। এরা ভ্রান্ত ধারণা নিয়ে চলছে, কারণ আজকে লকেট দিদিকে তাড়া করছে, লকেট দিদিকে বিভিন্ন জায়গায় তাড়া করছে, বলছে লকেট তুমি গো ব্যাক, লকেট গো ব্যাক। আজকে আমরা সব থেকে একটা বড় প্রশ্ন একটা রাখতে চাই। আজকে ধরুন এই ধরনের একটা ঘটনা পান্ডুয়াতে মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, একটি কিশোর তার প্রাণ চলে গেছে, 2টি বাচ্চার সিরিয়াসলি ইনজিওর্ড, তার মধ্যে একজন কলকাতায় ট্রান্সফার হয়েছে, একজন চুচুড়ায় আছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পান্ডুয়াতে সভা করতে এলেন, তিনি এই বিষয়টা নিয়ে একটা কথাও বললেন না কেন? তিনি তো বলতে পারতেন। তিনি কেন বললেন না এই বিষয়টা নিয়ে একটা কথা? তিনি একটি শব্দও করেননি, কারণ তিনি জানেন একটা কনস্পিরেসি, এটা একটা চক্রান্ত, বড় ষড়যন্ত্র আছে যেটা তারা করতে চেয়েছে। ভোট যখনই আসে, আমরা পঞ্চায়েত ভোট দেখেছি, আমরা বিধানসভা ভোট দেখেছি, আমরা প্রত্যেকটা ভোটের একটু শুনুন। সঞ্জিত বাবু বলছেন নেত্রী বলেছেন, তৃণমূল কংগ্রেসের একাধিক ব্যক্তি তারা এই সম্পর্কে বলেছেন, ঠিক কি সমস্যা কোথায় কি হচ্ছে সেটা বলেছেন। তৃণমূলের বক্তব্য তাদের নেত্রী বলেছেন। ঠিক এই একই অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে উঠেছিল যখন জলপাইগুড়ি ঘটনা ঘটেছিল, সেখানে ঝড় বৃষ্টিতে ভেঙে গিয়েছিল বাড়িঘর, প্রধানমন্ত্রী তারপরে নির্বাচনী প্রচারে এসে একটি কথাও বলেননি। এই একই অভিযোগ আপনাদের বিরুদ্ধেও তখন উঠেছিল, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল।
এবং প্রধানমন্ত্রী শুধু এই কথা বলেনি তো দূরের কথা, প্রধানমন্ত্রী আজকে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যাদের ঘর পড়ে গেছে তাদের ঘরের টাকা দেবো। সেদিনকে দিদিকে খুঁজে সেদিনকে মোদিকে খুঁজে পাওয়া যায়নি। রাজ্যের এখতিয়ারের মধ্যে আছে, দিদির সেটা তো রাজ্য গ্যারান্টি, দেখবে। মোদির গ্যারান্টি তখন এরা নেই। বলবে ফেডারেল স্ট্রাকচার নিয়ে কথা বলবে মোদিকে এরা। আজকে 21 সালে নির্বাচনে পরাজয় হওয়ার পর বাংলায় অমিত শাহ মোদিকে খুঁজে পাওয়া যায়নি। আবার ভোট বাকির মতো অমিতাভবাবু, একটা বিষয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে বিজেপি নেতাদেরকে এমনকি কেন্দ্রীয় নেতাদেরকেও নির্বাচন আসলেই দেখা যায়, তার আগে খুঁজে পাওয়া যায় না, এলাকায় পাওয়া তো যায়ই না, এটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে। অফকোর্স অমিতাভবাবু, ওনারা চোখে সেটা তো অবশ্যই, এটা ওনারাও জানেন, পট্টি বেঁধে থাকেন, বলছি ঠিক আছে? অমিতাভবাবুরাও ওনারা জানেন চোখে ওদের পট্টি বেঁধে অবস্থা থাকেন, অত্যন্ত তাই তারা খারাপ, দেখতে পান না। তো সেটা তো তাদের ওদের চোখের অবস্থা অত্যন্ত সমস্যা। খারাপ। অমিতাভবাবু বাংলায় জানে ওদের অবস্থা কি হাল। সঞ্জিত বাবু, একটা বিষয় উঠে আসছে সঞ্জিত বাবু, যে এখানে জুনের 4 তারিখে সেটা বোঝা যাবে কার অবস্থা ভালো কার অবস্থা খারাপ। সঞ্জিত বাবু, একজনের প্রাণ চলে গেল, আপনারা সঞ্জিত বাবু প্লিজ, একজনের প্রাণ চলে গেল, দুটো শিশু এখনো তারা তাদের অবস্থা আশঙ্কাজনক, তারা হাসপাতালে ভর্তি রয়েছে, আর আপনারা রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে শুধু কি অভিযোগ করবে, না এর থেকে রেহাই পাবে রাজ্যের মানুষ? সঞ্জিত বাবু, না না, এ তো আমাদের সরকারই দেখছে। আমরা যে কোনো একটা প্রাণ চলে গেল, কারে ক্ষতি হলো, সমস্ত ঘটনাই দুঃখজনক। আমরা চাইবো না বাংলার মানুষের কোনো মানুষের ক্ষতি হোক, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ। তো দুঃখ যে কোনো ঘটনা, অমিতাভবাবু কি বলবেন? ওয়ান লাইন, শেষ আর সময় নেই। অমিতাভবাবু, আছে শুধু কি রাজনৈতিক তরজা হবে? দেখুন অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ভীষণ বেদনাদায়ক। আমি যে বাচ্চাটি মারা গেছে তার পরিবারের প্রতি সমবেদনা জানাই, এবং যে সকল বাচ্চারা হাসপাতালে ভর্তি আছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছি, যেটা আমাদের সাংসদ, বুঝতে পেরেছি আপনার বক্তব্য। আজকের সময় নেই অমিতাভবাবু, আজকের সময় দিতে পারছি না, অনুষ্ঠান শেষ করতে হবে। তদন্ত হোক এই ঘটনার, বেশ, আমাদেরও নজর থাকবে সেদিকে, তদন্ত হোক, তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায় নজর থাকবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অমিতাভবাবু এবং সঞ্জিত বাবু, দুজনকে অনেক ধন্যবাদ। আজকে আর সময় নেই। নারদ যেখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।